হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই রাইস আইএস একটা নতুন ইনিশিয়েটিভ। সেটা হচ্ছে যে জিএস স্কলারশিপ টেস্ট নিয়ে এসেছি রাইস আইএস, যার মাধ্যমে তোমরা আপ টু 100% স্কলারশিপ পেতে চলেছো ফর আর জিএস প্রিলিমস কাম মেন্স কোর্স। আর এই টেস্টটা হচ্ছে 12th of April 2026 অন সানডে। এর টেস্টে কি ফিচার্স কি না, রেজিস্ট্রেশন ফি ইজ কমপ্লিটলি ফ্রি ফর অল মোড অফ এক্সামিনেশন, ইদার অফলাইন অর অনলাইন। ডিউরেশনস অফ এক্সামিনেশন হচ্ছে 2 hours। টোটাল কোয়েশ্চেন্স ওখানে 100। এই এক্সামিনেশনটা কমপ্লিটলি একটা ইউপিএসসি এক্সামিনেশন প্যাটার্নকে সামুলেট করছে। আর দেরি না করে তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে পারো। এমনকি আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও তোমরা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারো ফর আর জিএস স্কলারশিপ টেস্ট। আর টেস্টের ডেট হচ্ছে 12th of April 2026। চলো তাহলে শুরু করা যাক আজকে আর্টিকেলের ডিটেল ডেসক্রিপশন। তো কি হচ্ছে না, আর্টিকেলটা ইট ইজ অ্যাবাউট স্ট্রেট অফ হরমুজ ক্রাইসিস, গ্লোবাল অয়েল ডিসরাপশনস অ্যান্ড এনার্জি জিওপলিটিক্স। এই আর্টিকেলটা জিএস পেপার 2 ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে। এই আর্টিকেলটা রিসেন্টলি আমরা নিউজেও শুনতে পাচ্ছি। এর কারণ হচ্ছে, দেখা যাক। তার আগে আমরা এটা জানিয়ে দিই যে ইউপিএসসি কি ধরনের এই ধরনের আর্টিকেল থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে এনার্জি সিকিউরিটি নিয়ে অলরেডি প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোয়েশ্চেন্স করেছে, তাহলে উই উইল গেট অ্যান আইডিয়া অ্যাবাউট প্রবাবল কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে ইউপিএসসি মেন্স 2026-এ। তো 2017-এ যে এই কোয়েশ্চেন্সটা আছে সেটা হচ্ছে কোয়েশ্চেন্স অফ ইন্ডিয়াস এনার্জি সিকিউরিটি constitutes the most important part of India's economic progress. Analyze India's energy policy cooperations with West Asian countries. এটা হচ্ছে 15 মার্কসে 250 ওয়ার্ডসে। এটা 2017-এ অলরেডি আস্ক হয়েছে। তো এই ধরনের এখন প্রেজেন্ট কারেন্ট সিচুয়েশন আমরা আবার দেখতে চলেছি এনার্জি সিকিউরিটির উপরে। অ্যান্ড ইট ইজ হাইলি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড একটা হট টপিক হতে পারে ইউপিএসসির জন্য। তো ইন্ট্রোডাকশনটা কি, কনটেক্সটটা কি করে বুঝবো না, স্টেট অফ হরমুজ আমরা যদি প্রথমেই দেখি যে স্টেট অফ হরমুজকে কিভাবে দেখা হচ্ছে। এটা একটা মেন পাইপ যার মাধ্যমে দেশের মানে পুরো ওয়ার্ল্ড ব্যাপী ওয়ার্ল্ড ট্রেডেড অয়েল আমাদের 5 ভাগের 1 ভাগ ক্যারি করে আমাদের থ্রু স্টেট অফ হরমুজের মাধ্যমে। তো এই রিসেন্ট ইউএস ইসরায়েল মিলিটারি অ্যাকশন আগেনস্ট ইরানের পরে ইরান ব্লক করে দেয় তার ব্লক শিপস করে থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ, যেগুলো স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে পাস হচ্ছে। এই সাডেন স্টপের জন্য অয়েল প্রাইস জাম্প করে যায় অ্যাবভ $100 পার ব্যারেল। আর তারপরে চারিদিকে ক্যাওস ইন দ্য এনার্জি মার্কেটস অ্যান্ড ফোর্স করে বিগ কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, ইউএসএ অ্যান্ড রাশিয়া টু চেঞ্জ দ্য প্ল্যানস কুইকলি। এটা হচ্ছে কনটেক্সটটা। এবার দেখবো যে স্ট্রেট অফ হরমুজের ইম্পর্টেন্সটা কি, এত যেটা মানে ফর এক্সাম্পল যে স্ট্রেট অফ হরমুজে ইরানের শিপস ব্লক হয়ে যাওয়ার জন্য যে কি প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে অ্যান্ড ওয়াই স্ট্রেট অফ হরমুজ সো ইম্পর্টেন্ট, তার জন্য যে পলিসিও চেঞ্জ হয়ে যাচ্ছে গ্লোবালি। ফার্স্ট পয়েন্টে দেখবো না, ফার্স্ট দেখবো কি স্ট্রেট অফ হরমুজের জিওগ্রাফিক লোকেশনসটা। স্ট্রেট অফ হরমুজ হচ্ছে একটা ন্যারো ওয়াটারওয়ে যেটা লোকেটেড বিটুইন ইরান নর্থে অ্যান্ড ওমান অ্যান্ড ইউএই সাউথে। এটা কানেক্ট করছে পার্সিয়ান গালফ, যেটা কিনা হোম টু হিউজ অয়েল প্রডিউসার্স লাইক সৌদি আরবিয়া, ইউএই, ইরাক, কুয়েত অ্যান্ড ইরান। কার সাথে না, টু গালফ অফ ওমান। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা ওপেন করে দিচ্ছে ব্রডলি এই চ্যানেলটা টু দ্য আরবিয়ান সি। সেটা কিনা কি করছে না, লিডিং টু দ্য ইন্ডিয়ান ওশান। তো এর ন্যারোয়েস্ট পয়েন্টটা কতটা কিলোমিটার হচ্ছে 21 থেকে 33 কিলোমিটার ওয়াইড, যেটা কিনা বলতে পারো একটা স্মল সিটির উইথ হিসাবে ধরা যেতে পারে। তো এর মাধ্যমে ডেইলি ট্রানজিট কি হচ্ছে না, অ্যারাউন্ড 20 to 21 মিলিয়ন ব্যারেলস পার ডে অফ ক্রুড অয়েল অ্যান্ড প্রোডাক্টস ইম্পোর্ট মানে যাচ্ছে, ক্যারিজ করছে। রাফলি সেটা হচ্ছে 20 to 25% অফ গ্লোবাল সি বর্ন অয়েল ট্রেড অ্যান্ড অ্যাবাউট 20% অফ টোটাল ওয়ার্ল্ড অয়েল কনজাম্পশন এই রাস্তা দিয়ে পাস করছে। At the same time, Strait of Hormuz also carry করছে almost 20% of global liquefied natural gas or LNG. থার্ড আমরা কি দেখবো, 80 to 90% গোজ টু এশিয়া। এর মাধ্যমে যে রাস্তাটার মাধ্যমে এই রুটটা, সেটা কিন্তু 80 to 90% অয়েল গোজ টু এশিয়া। তা সেটা হচ্ছে চায়না, ইন্ডিয়া, জাপান, সাউথ কোরিয়া। আর নেক্সট দেখবো অল্টারনেটিভ পাইপলাইন্স লাইক সৌদি আরবিয়াস ইস্ট ওয়েস্ট পাইপলাইন, যেটা কিনা হ্যান্ডেল করছে 3.5 থেকে 7 মিলিয়ন ব্যারেলস পার ডে ম্যাক্সিমাম। অ্যান্ড দ্যাট ইজ ফার লেস দ্যান নিডেড, অ্যাকচুয়াল ডিমান্ডের থেকে অনেকটা লেস।
এরপরে দেখব যে why it matters বা ইম্পর্টেন্সটা কি। ইম্পর্টেন্সটা এটাই হচ্ছে যে এটাকে গ্লোবাল চোক পয়েন্ট হিসাবে কনসিডার করা হচ্ছে। এখানে কোনো ব্লকেজ হলে একটা ইনস্ট্যান্ট সাপ্লাই শর্টেজ হতে পারে, অ্যান্ড তার সাথে সাথে প্যানিক বাইং অ্যান্ড প্রাইস হাইক হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এখনকার এই পজিশনটা কি হচ্ছে, ক্লোজারের জন্য হান্ড্রেডস অফ ট্যাঙ্কার্স যেগুলো এখন ওখানে বিরত হয়ে আছেন, গালফ এক্সপোর্টস আর শিফটিং টু লিমিটেড পাইপলাইনস অর গেটিং স্টাক। এরপরে আমরা দেখব এনার্জি প্রোডাকশন কনজাম্পশন ডাইনামিক্স বা বিশ্বব্যাপী। ফার্স্ট দেখব না অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস টুগেদার সাপ্লাই করছে মোর দ্যান হাফ অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল এনার্জি, এটা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের ডাটা থেকে আমরা জানতে পারছি। আর রিমেনিং পোর্শন যেটা আছে সেটা আসছে কোল, রিনিউয়েবলস, নিউক্লিয়ার অ্যান্ড আদার সোর্সেস থেকে। তা এই অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের মেন পারপাসটা কি হচ্ছে না ফুয়েল ফর দ্য ট্রান্সপোর্ট লাইক কার্স, ট্রাকস, এয়ারপ্লেন, শিপস। সেকেন্ড হচ্ছে না ইলেকট্রিসিটি জেনারেশন, থার্ড হচ্ছে কুকিং গ্যাস প্রোডাকশন যেটা হচ্ছে লিকুইফাইড আমাদের এলপিজি, অ্যান্ড দেন কামস হচ্ছে এসেনশিয়াল র মেটেরিয়ালস ফর ইন্ডাস্ট্রিজ যেটা হচ্ছে প্লাস্টিক্স, কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স। এরপরে আমরা দেখবো প্রোডাকশনস অ্যান্ড কনজাম্পশন প্যাটার্নটা কি। মেজর প্রডিউসার্স কারা না কনসেন্ট্রেট হয়ে আছে ওয়েস্ট এশিয়াতে, পার্সিয়ান গালফ রিজন বলতে পারো সেই জায়গাটা, স্পেশালি সৌদি আরবিয়া, ইউএই, ইরান, ইরাক অ্যান্ড কুয়েত, যেটা কিনা ওয়ার্ল্ডস লিডিং এক্সপোর্টার বলা যেতে পারে অফ ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসেস। সেকেন্ড আমরা কি দেখবো, মেজর কনজিউমার্স কারা না মেজর কনজিউমার্স হচ্ছে ইস্ট এশিয়া অ্যান্ড সাউথ এশিয়া, পার্টিকুলারলি চায়না, ইন্ডিয়া অ্যান্ড জাপান। অ্যান্ড থার্ড দেখবো লিমিটেড ডোমেস্টিক রিজার্ভ আছে। লিমিটেড ডোমেস্টিক রিজার্ভ কোনটা না এশিয়ান কান্ট্রিজ ভেরি লিটল মানে আমাদের ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের রিজার্ভ আছে, যদিও যদি দেখতে পাই চায়না কিন্তু সিগনিফিকেন্ট প্রডিউসার অফ ন্যাচারাল গ্যাস। এরপরে আমরা দেখবো হেভি রিলায়েন্স অন ইম্পোর্ট কারা চায়না, ইন্ডিয়া, জাপান ডিপেন্ড হেভিলি অন ইম্পোর্টেড ক্রুড অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাসের ওপরে। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট আমরা দেখবো এই যে লার্জ শেয়ার অফ দিস ইম্পোর্ট আমরা দেখছি যেটা পার্সিয়ান গালফের মাধ্যমে আসছে, সেটা ন্যারো এই প্যাসেজ যেটা স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে সেটা পাস করছে। এই সেজন্যই এই চোক পয়েন্টে একটা ক্রিটিক্যাল জাংশন হিসাবে ক্রিয়েট করেছে ফর গ্লোবাল এনার্জি সিকিউরিটি। এরপরে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখানে একটা ক্লিয়ার মিসম্যাচ হয়ে আছে, যে কি হিউজ প্রোডাকশন হচ্ছে ওয়েস্ট এশিয়াতে অ্যান্ড ম্যাসিভ ডিমান্ড হচ্ছে আমাদের এশিয়াতে, ফলে তার জন্য একটা স্ট্রং ডিপেন্ডেন্স ক্রিয়েট করে আছে আমাদের স্ট্রেট অফ হরমুজের ওপরে। এরপরে দেখবো না মেজর প্লেয়ার্স কারা এই গ্লোবাল ওয়ালে, মেজর প্লেয়ার কে কে না ফার্স্ট হচ্ছে আমাদের ওপেক, দ্যাট ইজ হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এর মেন রোল হচ্ছে কোঅর্ডিনেট করছে প্রোডাকশন লেভেলস টু ইনফ্লুয়েন্স গ্লোবাল অয়েল প্রাইসেস গ্লোবালি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এনশিওর করছে সাপ্লাই স্টেবিলিটিকে। তাহলে এর মেম্বার কটা হচ্ছে, ইট কনসিস্ট অফ অ্যারাউন্ড 12 থেকে 13টা মেজর প্রডিউসিং কান্ট্রিজ এর মধ্যে আছে মেম্বার হিসাবে। লিডিং মেম্বার্সে থাকছে সৌদি আরবিয়া যেটা ডমিনেন্ট লিডার, ইউএই, ইরান, ইরাক, কুয়েত, অ্যান্ড দেন ওপেক কান্ট্রি টোটালি হোল্ড করছে মোর দ্যান 70% অফ গ্লোবাল অয়েল রিজার্ভস। অ্যান্ড দ্য লাস্ট ইজ এই যে পুরো ওপেক যেটা হচ্ছে অর্গানাইজেশন, ওপেক অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এরা পুরোটাই রেগুলেট করছে মার্কেটকে থ্রু আউটপুট কাটস আর অ্যাট দ্য সেম টাইম ইনক্রিজ করছে আমাদের প্রাইস স্টেবিলিটিকে মেনটেন রাখার জন্য। এর মধ্যেই যেটা আমরা দেখলাম এতক্ষণ ধরে সৌদি আরবিয়া, ইউএই, ইরান, ইরাক অ্যান্ড কুয়েত, এটা কিন্তু ওয়েস্ট এশিয়া বা পার্সিয়ান গালফের কান্ট্রিজের মধ্যেই পড়ছে। এরাই হচ্ছে মেজর শেয়ার অফ গ্লোবাল অয়েল রিজার্ভস নিয়ে রেখেছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল করছে লার্জ এক্সপোর্ট ফ্লো যেটা কিনা স্ট্রেট অফ হরমুজের মাধ্যমে যাচ্ছে। মোস্ট অফ দিস কান্ট্রি এরাই কিন্তু হচ্ছে ওপেকের মেম্বার কান্ট্রিজ। অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু স্ট্রং ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে রেখেছে ওভার দ্য গ্লোবাল অয়েল সাপ্লাই। এরপরে আসছে কি আরো স্ট্র্যাটেজিক প্লেয়ার্স আছে, কিন্তু কারা সেরা কারা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভেনেজুয়েলা অ্যান্ড ইরান, তারা কিন্তু ম্যাসিভ শেয়ার অফ গ্লোবাল রিজার্ভস নিয়ে রেখেছে, বলতে পারো অলমোস্ট 39%। ফর এক্সাম্পল যদি দেখি ভেনেজুয়েলা অ্যালোন কিন্তু 17% অফ গ্লোবাল অয়েল রিজার্ভ নিয়ে রেখেছে। এরপরে দেখবো কিন্তু এদের কারেন্ট প্রোডাকশন কিন্তু লিমিটেড হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওয়েস্টার্ন সাংশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্টের জন্য। এরপরে আমরা দেখবো যে এতক্ষণ ধরে আমরা দেখলাম স্ট্রেট অফ হরমুজের একটা সিগনিফিকেন্স বুঝলাম, মেজর প্লেয়ার্স দেখলাম গ্লোবাল অয়েল সাপ্লাইয়ে। এরপরে দেখবো শিফটিং পাওয়ার ডাইনামিক্স অ্যামং দ্য ইউনাইটেড স্টেটস, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া।
ফার্স্ট আমরা দেখব আমেরিকার সেন্ট্রাল কন্ট্রোল ইন এনার্জি জিওপলিটিক্স। সেটা কি করে আমরা বুঝবো? না এখানে ইউএস হচ্ছে একটা মেজর প্রোডিউসার অ্যাট দ্য সেম টাইম কনজিউমার অফ এনার্জি। এর ইকোনমিটা কমপ্লিটলি ডমিনেটেড হয়ে আছে হাই এনার্জি সেক্টরস, ফর এক্সাম্পল ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং। তার জন্যে মানে ভেরি হাই পার ক্যাপিটা এনার্জি ইউজ হয়ে যাচ্ছে। সেকেন্ড আমরা দেখব ইউএস এর পার পার্সন এনার্জি কনজাম্পশন is roughly 10 times higher than India and at the same time 2.4 times higher than China. তার জন্য সিকিউরিং রিলায়েবল এনার্জি সাপ্লাই ইজ অলওয়েজ বিং আ ইউএস এর একটা ফরেন পলিসি, একটা কোর ড্রাইভার বলতে পারো। এরপরে আসছে হিস্টোরিক্যাল শিফটটা দেখবো, যে ওয়েস্টার্ন এশিয়ান কন্ট্রোলে একটা হিস্টোরিক্যাল শিফট, আমি ইভলিউশনটা বা একটা শিফট আমরা দেখতে চলেছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ইউএস এ পলিসি কি করে চেঞ্জ হচ্ছে। যদি আমরা দেখি 1950 অনওয়ার্ডসে কন্ট্রোল ওভার ওয়েস্ট এশিয়ান অয়েলের শিফটিংটা কি করেছিল, না প্রথম দিকে ছিল লার্জলি এটাকে কে ডমিনেট করতো, না আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান অয়েল কোম্পানিজগুলো। ধীরে ধীরে এগুলো ট্রান্সফার হয়ে যায় স্টেট ওন ন্যাশনাল অয়েল কোম্পানিজ, যেগুলো ইন দ্য প্রডিউসিং কান্ট্রিজে। বাই দ্য টাইম 1970s যখন এসে পৌঁছায় তখন সার্ফ অয়েল প্রাইস রাইজ হয়ে যায়। অ্যাট দ্য সেম টাইম আরব মেম্বাররা বেশি ইনফ্লুয়েন্স গ্যাদার করে, ওপেক যেটা হচ্ছে আমাদের অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের। তার ফলে কি হয়, অয়েলটাকে অ্যাজ আ পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ওয়েপন হিসাবে ইউজ করে। এই জিনিসটাকে স্ক্যাটার করার জন্য বা ওভারকাম করার জন্য ইউএস একটা স্ট্র্যাটেজিক রেসপন্স নিয়ে আসে। ফার্স্ট কিভাবে, না হেভিলি এক্সপ্যান্ড করে সেল অয়েল এক্সট্রাকশনকে। না সেল অয়েলটা কি হচ্ছে, না যেখানে অয়েল ট্র্যাপড হয়ে যাচ্ছে হার্ড শেল রক, যেটাকে এক্সট্রাক্ট করা হচ্ছে বাই ইউজিং মডার্ন টেকনোলজি কল fracking and horizontal drilling, especially during from আমাদের বলতে পারো মিড 2000 অনওয়ার্ডস বলতে পারো। নেক্সট দেখবো কি ইউএস এর ফলে কি হলো, না ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল প্রডিউসার হিসাবে দেখা যাচ্ছে, আর তার জন্য রিডিউসিং ডিপেন্ডেন্স অন দ্য ইম্পোর্টেও ডিপেন্ডেন্সটাও কমছে। এরপরে সেকেন্ড কি দেখবো, না গ্লোবাল অয়েল জিওপলিটিক্সটাকে কিভাবে শেপ করছে। ফার্স্ট থ্রু মিলিটারি অ্যান্ড পলিটিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে, কি না গালফ ওয়ার হয় ক্রিয়েট করে 1990 থেকে 1991 এর মধ্যে, যেটা হয় ইরাক ওয়ার 2003 2011, রিসেন্ট অ্যাকশন যেটা ভেনেজুয়েলা 2026 এ, অ্যান্ড অনগোয়িং ইউএস ইসরায়েল কনফ্লিক্ট উইথ দ্য ইরানের মাধ্যমে। এই মুভসগুলোর মাধ্যমে ইউএস সিকিউর করে এনার্জি রুটস, অ্যাট দ্য সেম টাইম ইনফ্লুয়েন্স করে রিজনাল রেজিমস অ্যান্ড মেনটেন করে অ্যাক্সেস টু গালফ অয়েল। এরপরে আমরা দেখব ফিউচার অয়েল ক্যালকুলাস। যেহেতু এখন আমাদের স্ট্রেট অফ হরমুজের রাস্তাটা বিরত হয়ে গেছে, তো এরপরে ফিউচার অয়েল ক্যালকুলাসটা কি হচ্ছে, না কান্ট্রিজ লাইক ইরান অ্যান্ড ভেনেজুয়েলা এখন তারা হোল্ড করছে লার্জ শেয়ার অফ গ্লোবাল প্রুভেন অয়েল রিজার্ভ, মোর দ্যান 39%। সেজন্য তাকে একটা ক্রুশিয়াল হিসাবে ধরা হচ্ছে ফিউচার এনার্জি সাপ্লাইয়ের জায়গায়। নেক্সট দেখবো ফর ইউএস এর জন্য অ্যাক্সেস টু দিস রিজার্ভ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লং টার্ম স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক প্ল্যানিং এর জন্য। কিন্তু স্ট্রেট অফ হরমুজ ক্লোজারের জন্য এই ডিসরাপ্ট করে দিচ্ছে এই প্ল্যানটাকে, শর্ট টার্ম প্ল্যানটাকে। নেক্সট আমরা দেখবো এই পরবর্তীতে কি হচ্ছে, না এই জিনিসটা বেনিফিট হচ্ছে রাশিয়াকে বেনিফিট করেছে। কিভাবে, না যেহেতু ওয়েস্ট এশিয়ান সাপ্লাই বেড়ে গেছে, রিডিউস হয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের রাশিয়ান অয়েলের উপরে ডিপেন্ডেন্সটা বেড়ে গেছে, যেটা কিনা একটা কি স্টেবিলাইজেশন অফ গ্লোবাল এনার্জি প্রাইসের হিসাবে অ্যাক্ট করছে। এরপরে দেখবো আমরা রাশিয়াস প্রাইস রাইজ অ্যাজ বেনিফিশিয়ারি, কিভাবে রাশিয়ার সাডেন একটা রাইজ হচ্ছে বেনিফিশিয়ারি হিসাবে। যদি আমরা দেখি আফটার 2022 রাশিয়া ইউক্রেন ওয়ারের ওপরে রাশিয়া কিন্তু ফেস করে ওয়েস্টার্ন সাংশনস বা ইউএস সাংশনস, সেখানে কিন্তু আইসোলেটেড হয়ে গেছিল ইউরোপের সাথে অ্যান্ড স্ট্রাগলিং করছিল তো এক্সপোর্ট অয়েল ফ্রিলি। এর ফলে কি হয়, ওয়েস্ট এশিয়ান এই প্রোডাকশন অ্যান্ড এক্সপোর্ট যখন হিট করে, তখন রাশিয়ান অয়েল হ্যাজ বিকাম ভেরি মাচ এসেন্সিয়াল। আউটসাইড দিস ওয়েস্ট এশিয়া, রাশিয়া কিন্তু একমাত্র একটা মেজর কান্ট্রি হিসাবে ধরা দিচ্ছে যার একটা লার্জ ট্রেডেবল অয়েল সারপ্লাস হয়ে আছে, যেটা কিন্তু বলতে পারে রেডি টু ফর এক্সপোর্ট। এরপরে দেখবো রাশিয়ান অয়েল অ্যান্ড ইন্ডিয়াস রোল। আমরা এতক্ষণ ধরে ইউএসএস জিও পলিটিক্সে বা ইউএস এর সাথে কি রিলেশনস হচ্ছে এনার্জি সিকিউরিটি নিয়ে, সেটা দেখলাম। এরপরে আমরা দেখলাম কি রাশিয়া অ্যাজ আ সাডেন এইটার জন্য সাডেন ব্লকেজের জন্য, যেটা আমাদের স্টেট অফ হরমুজে হয়ে আছে, তার জন্য রাশিয়া কিভাবে সাডেনলি বেনিফিটেড হয়েছে। এরপরে আমরা দেখবো রাশিয়া অয়েল অ্যান্ড ইন্ডিয়াস রোলটা কি হচ্ছে।
অয়েল মার্কেট তোমরা সকলেই জানো যে একটা টাইটলি লিঙ্কড হয়ে আছে। স্মল চেঞ্জ যদি একটা জায়গায় হয় সেটা তার এফেক্টটা অন্য ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী আমরা বুঝতে পারি। প্রথমেই দেখবো ইন্ডিয়ার ভারতের পজিশনটা কি। ইন্ডিয়া কিন্তু একটা সেকেন্ড লার্জেস্ট ইম্পোর্টার অফ ক্রুড অয়েল হিসাবে ধরা হয়, অ্যাট দ্য সেম টাইম থার্ড লার্জেস্ট কনজিউমার হিসাবেও দেখা হচ্ছে। সেকেন্ড কি দেখবো না, ডিসরাপশন যদি হচ্ছে তো আমাদের ডিসরাপশন অ্যাট দ্য সেম যদি হয় তাহলে ফুয়েল প্রাইসটা বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টের প্রাইস বাড়ছে, ফুড অ্যান্ড এভরিডে বা এসেনশিয়াল কমোডিটিস তার প্রাইসটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। থার্ড আমরা দেখবো ইন্ডিয়াস বাইং ডিসিশনস অলসো ইনফ্লুয়েন্স করছে গ্লোবাল অয়েল প্রাইসকে সিগনিফিকেন্টলি। এরপরে দেখবো ইউরোপের এনার্জি শিফটটা কি হচ্ছে। ইউরোপিয়ান নেশনসে লিমিটেড ডোমেস্টিক রিজার্ভস আছে অ্যান্ড তারাও কিন্তু রিলাই করে আছে রাশিয়ান ইম্পোর্টস এর উপরে। সেকেন্ড দেখবো পোস্ট 2022 সাংশনস এর পরে ইউরোপকে ফোর্স করেছে টু পাইভট টুয়ার্ডস ওয়েস্ট এশিয়া সোর্সেস এর দিকে। থার্ড আমরা দেখবো ইন্ডিয়াস পাইভট টু রাশিয়াস অয়েল কি করে না, সিকিউর করার জন্য অ্যাফোর্ডেবল সাপ্লাইকে ইন্ডিয়া কিন্তু বাড়িয়ে দিচ্ছে তাদের পারচেজ ডিসকাউন্টেড রাশিয়ান ক্রুড অয়েলকে। শেয়ার অফ রাশিয়াস অয়েল যদি ইন্ডিয়ার ইম্পোর্ট মার্কেটে ড্রাস্টিক্যালি জাম্প করে গেছে, যেমন 2.5% 2021-এ ছিল, যেটা আমরা দেখতে পাচ্ছি 39% ইন 2023-তে। থার্ড দেখবো আমরা কি না, ইন্ডিয়ার যে ভারতের যে রিফাইন্স গুলো ইম্পোর্টেড ক্রুড করছে, ইম্পোর্টেড ক্রুড গুলোকে ডিফারেন্ট প্রোডাক্টসে নিয়ে আসছে, ফর এক্সাম্পল পেট্রোল, ডিজেল, এলপিজি অ্যান্ড পেট্রোকেমিক্যালস। এরপরে দেখবো লার্জ রিফাইনিং ক্যাপাসিটির জন্য ইন্ডিয়া এবং চায়না এক্সপোর্ট করছে তাদের কিছু আমাদের রিফাইন্ড প্রোডাক্টস গুলোকে। এরপরে দেখবো ইন্ডিয়ান রিফাইনার্স যেগুলো হচ্ছে আর্ন করছে এর মাধ্যমে স্ট্রং প্রফিটস ফ্রম প্রসেসিং চিপ রাশিয়ান ক্রুড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেলিং আউটপুটও বাড়ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের ওয়েস্টার্নে একটা রেসপন্স কি হয়েছে এই স্টেট অফ হরমুজ ক্রাইসিসের জন্য না, ওয়েস্টার্ন লিডাররা কোয়াইটলি কিন্তু সাপোর্টই করছে এই শিফটটা, কেন তার কারণ ইন্ডিয়ার যে ডাইভার্সন হলো এই সাংশন রাশিয়ান অয়েলের দিকে, সেটা কিন্তু গ্লোবাল প্রাইসকে বলতে পারো স্টেবিলাইজ করতে সাহায্য করেছে সিন্স 2022 অনওয়ার্ডস। এরপরে দেখবো না কারেন্ট ট্রেন্ড সিচুয়েশনটা কি পজিশনে আছে। এই স্ট্রেট অফ হরমুজ যখন এখন ক্লোজ হওয়াতে অয়েল প্রাইস কিন্তু বলতে পারো $110 পার ব্যারেল বেড়ে গেছে। অ্যান্ড ইউএস কিন্তু আর্জেন্টলি চাই তাদের পারচেজটা স্যাংশন রাশিয়ান যে অয়েলটা সেটা পারচেজটা বাড়াতে, যাতে মার্কেট প্রেশারকে ইজ করার জন্য। কিন্তু এতক্ষণ ধরে আমরা ক্রাইসিস দেখলাম, এতক্ষণ ধরে আমরা জানলাম যে ইউএস এর কি পলিসি চলছে, রাশিয়ার সাথে ইন্ডিয়ার কি লিঙ্কড হচ্ছে, ইউরোপের এখন কি অবস্থা। এরপরে আমরা দেখব কি ইন্ডিয়াতে কি কি মেজার নিয়েছে এই এনার্জি ক্রাইসিসকে ওভারকাম করার জন্য। ফার্স্ট আমরা যদি দেখি গভর্নমেন্ট রেগুলেশনস আন্ডার এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 এর মাধ্যমে গভর্নমেন্ট কিন্তু ইনভোকড করেছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955, যার মাধ্যমে ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 টু ম্যানেজ দ্য ক্রাইসিস। কি কি ক্রাইসিস তার মধ্যে হচ্ছে প্রায়োরিটি বেসড অ্যালোকেশন সিস্টেম ক্রিয়েট করেছে, নাকি টপ প্রায়োরিটি রেখেছে পিএনজি হাউস হোল্ড, সিএনজি ট্রান্সপোর্ট, তারপরে আসে এলপিজি প্রোডাকশন। আর সাপ্লাইটাকে রিডিউস করেছে কি ক্ষেত্রে না, ফার্টিলাইজার সেক্টরে আর আদার ইন্ডাস্ট্রিজ সেক্টরে। এই অ্যাট দ্য সেম টাইম হোর্ডিং অ্যান্ড প্যানিক বাইং এর ক্ষেত্রে একটা 25 ডে গ্যাপ ক্রিয়েট করেছে বিটুইন এলপিজি বুকিংস হ্যাজ বিন একটা এনফোর্স করা হয়েছে। সেকেন্ড কি দেখবো না, ডাইভার্সিফিকেশন অফ এনার্জি ইম্পোর্টস কিভাবে ইন্ডিয়া তার ডিপেন্ডেন্সটা কমিয়েছে অন ভালনারেবল রুটস এর মাধ্যমে। ফর এক্সাম্পল হচ্ছে আমাদের স্ট্রেট অফ হরমুজের রুটস এর উপরে ইন্ডিয়া কিন্তু রিডিউস করেছে তার ডিপেন্ডেন্সটা, আর তার অ্যাট দ্য সেম টাইম এক্সপ্যান্ড করেছে ইম্পোর্টস ফ্রম অল্টারনেটিভ সাপ্লায়ার্স, কোনগুলো আলজেরিয়া, নরওয়ে, কানাডা অ্যান্ড অস্ট্রেলিয়া। থার্ড পয়েন্টটা কি দেখবো, সাপ্লাইসটা রুটেড হয়েছে থ্রু লঙ্গার বাট সেফার রুটস, ফর এক্সাম্পল কেপ অফ গুড হোপ। আর থার্ড আমরা দেখবো ইনক্রিজ করেছে ডিপেন্ডেন্স অন রাশিয়ান অয়েল কিভাবে না, ইন্ডিয়া হ্যাজ স্টেপড আপ অয়েল ইম্পোর্টস ফ্রম রাশিয়া টু কম্পেনসেট করার জন্য সাপ্লাই যে ডিসরাপশন যেটা হয়েছে ওয়েস্ট এশিয়া থেকে। এর ফলে কি হচ্ছে না, টেম্পোরারি ইজিং অফ ওয়েস্টার্ন সাংশনের জন্য ইন্ডিয়া একটা স্টেডি এনার্জি সাপ্লাই করতে পেরেছে।
এর 4th পয়েন্টে দেখব না এনহ্যান্স করেছে ডোমেস্টিক এনার্জি প্রোডাকশন। কিভাবে না গভর্নমেন্ট ডাইরেক্ট করেছে রিফাইনারিজকে ইনক্রিজ ডোমেস্টিক প্রোডাকশন, ফর এক্সাম্পল স্পেশালি দ্য এলপিজি সেকশনসকে। অ্যাজ এ রেজাল্ট এলপিজির যে আউটপুটটা বেড়ে গেছে 10%, অলমোস্ট 10% ইন দ্য শর্ট টার্ম পিরিয়ডে। আর অ্যাট দ্য সেম টাইম অ্যাডিশনাল সাপ্লাইকে প্রায়োরিটাইজ করা হয়েছে হাউস হোল্ড সেক্টরের ক্ষেত্রে, যাতে তারা এসেনশিয়াল ডে টু ডে নিডসকে মিট করতে পারে। এরপরে দেখবো আমরা আরো মানে কিভাবে, এটা তো আমরা দেখলাম যে ইন্ডিয়া কিভাবে একটা মিটিগেট করতে পেরেছে, ইয়া ফির মিটিগেট করতে সাহায্য করছে ইন্ডিয়ার পলিসির মাধ্যমে। তো এখন দেখবো আমরা ওয়ে ফরওয়ার্ড গুলো কি কি আছে। তো ওয়ে ফরওয়ার্ড গুলো ফার্স্ট হচ্ছে ফর ইন্ডিয়ার জন্য হচ্ছে ইন্ডিয়া কিন্তু ডাইভার্সিফাই করছে তার ইম্পোর্ট বাস্কেট বাই সোর্স করছে কিভাবে না মাল্টিপল রিজনস লাইক রাশিয়া, ওয়েস্ট এশিয়া, ইউএস এন্ড আফ্রিকা, যাতে ওভার মানে রিডিউস করতে পারে ওভার ডিপেন্ডেন্স একটা সিঙ্গেল রুটের ওপর থেকে। সেকেন্ড আমরা কি দেখবো না স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভকে বাড়াতে হতে হবে। কি কতটা না এখন 2 হপ্তার একটা রিজার্ভ আমরা মেনটেন করি, সেটাকে বাড়িয়ে 90 ডেজ রিজার্ভ কভার রাখতে হবে, যেটা কিনা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের সাথে অ্যালাইন্ড আছে। এরপরে থার্ড পয়েন্টে কি দেখবো না অ্যাক্সিলারেট করতে হবে দ্য ট্রানজিশন টু রিনিউয়েবল এনার্জি। কিভাবে না সোলার এনার্জি, উইন্ড এনার্জি, অ্যাট দ্য সেম টাইম প্রমোট করতে হবে ই ভেহিকেলস বা ইলেকট্রিক ভেহিকেলস, যাতে লং টার্ম ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস এর উপরে সেটা রিডিউস হয়। এরপরে দেখবো না ফোর্থ পয়েন্টে কি হচ্ছে ইন্ডিয়া অ্যাট দ্য সেম টাইম আমাদের রিফাইনিং ক্যাপাসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটিকে ম্যাক্সিমাইজ করবে, যাতে ডাইভার্স ক্রুড টাইপসকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারে। এরপরে দেখবো ইউএস অ্যান্ড রাশিয়ার ক্ষেত্রে কিভাবে এই জিনিসটা মেনটেন হতে পারে। ইউএস এর ক্ষেত্রে কি না অ্যাট দ্য সেম টাইম ডিপ্লোম্যাটিক্যালি এটাকে হ্যান্ডেল করতে হবে, যাতে এনশিওর করা যেতে পারে রিওপেন হোক আর সিকিউরিটি এই যে ক্রিটিক্যাল যে চোক পয়েন্টে সেটা পুনরায় আবার ওপেন হোক, অ্যাট দ্য সেম টাইম বুস্ট করুক ডোমেস্টিক নিজেদের সেল অয়েল প্রোডাকশনকে, যাতে যার ফলে গ্লোবাল সাপ্লাই প্রেশারটা একটা ইজ আউট হোক। আর রাশিয়ার ক্ষেত্রে কি না একটা মেজর সারপ্লাস প্রডিউসার হিসাবে ধরা হচ্ছে, সে কিন্তু একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করতে পারে বাই অফারিং স্টেবল লং টার্ম সাপ্লাই কন্ট্রাক্টস টু স্পেশালি টু এনার্জি ইম্পোর্টিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া। ফলে কি হবে না মার্কেট স্টেবিলিটি মেনটেন হবে। আর থার্ড আমরা কি দেখবো না গ্লোবাল কমিউনিটি ক্ষেত্রে যেমন হচ্ছে কান্ট্রিজরা ইনভেস্ট যেন করে অল্টারনেটিভ এনার্জি ট্রান্সপোর্ট, ফর এক্সাম্পল পাইপলাইন্স, নিউ এলএনজি টার্মিনালস। আর তার ফলে আমাদের যে ডিপেন্ডেন্স হয়ে আছে যেটা স্ট্রেট অফ হরমুজের ওপরে বা ভালনারেবল চোক পয়েন্টস এর উপরে, সেটা রিডিউস হবে। সেকেন্ড কি না গ্রেটার কোঅর্ডিনেশন অ্যামং দ্য অয়েল প্রোডিউসিং নেশনস ইজ ইনক্লুডিং দ্য প্ল্যাটফর্মস লাইক ওপিইসি প্লাস। থার্ড আমরা কি দেখবো না একটা ফার্স্ট ট্রানজিশন থাকা উচিত টুয়ার্ডস রিনিউয়েবল এনার্জি। এটা গ্লোবাল আমাদের এজেন্সিস লাইক ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি যেটা আইইএ হাইলাইট করেছে তার পোটেনশিয়াল ইম্প্যাক্টটা টু মিট আ লার্জ শেয়ার অফ ফিউচার এনার্জি ডিমান্ডস। অ্যান্ড লাস্টলি আমরা দেখবো ফাইনালি যারা এই নেশনস গুলো এমফাসাইজ করবে ডিপ্লোমেসি অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশনস টু এনশিওর স্টেবল ট্রেড ফ্লো গ্লোবালি। তাহলে এখানেই আমি একটা উপসংহার ড্র করছি। স্টেট অফ হরমুজ কিন্তু ক্রাইসিসটা হাইলাইট করছে ডিপ একটা ইন্টারলিঙ্কেজ বিটুইন দ্য এনার্জি সিকিউরিটি অ্যান্ড দ্য জিওপলিটিক্স। তার এটাকে কি করে আমরা ওভারকাম করতে পারবো একটা ব্যালেন্সড অ্যাপ্রোচের মাধ্যমে, কিভাবে না যার মাধ্যমে থাকছে ডাইভার্সিফিকেশন, ডোমেস্টিক রেজিলিয়েন্স, ক্লিন এনার্জি ট্রানজিশন, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল কোঅপারেশনস, যেটা কিনা একটা এনশিওর করবে একটা স্টেবল অ্যান্ড সিকিউর এনার্জি ফিউচারকে। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটি সমাপ্ত করতে চলেছি। ভিডিওটি সমাপ্ত করার আগে তোমাদেরকে জানাতে চাই এই যে আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লিটলি ইংলিশে দেখতে পাচ্ছ। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে, আর এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ইদার ইংলিশে কিংবা বেঙ্গলিতেও ডাউনলোড করে নিতে পারো। এমনকি রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে গিয়ে তোমরা ইংলিশে কিংবা বেঙ্গলিতে এই আর্টিকেলটা সেম আর্টিকেল তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে আসতে চলেছে আমাদের ভিডিও মেন্স ডিপ অ্যানালাইসিস, যেটা আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে মেন্স সেকশনে জিএস পেপার সিলেবাস ওরিয়েন্ট করে মেন্স সেকশনের জন্য মেন্সের জন্য কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা ডিটেলসে আলোচনা করা হবে তোমাদের সাথে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেটা কিনা প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট টপিকসগুলো যেখানে ডিটেলসে আলোচনা করা হবে, আর তার সাথে তোমাদের পিওয়াই কিউ দেওয়া হবে। অতি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।